ছেলে সন্তান না হওয়ার কারণে রিয়ান চৌধুরী বংশ রক্ষার অজুহাত দেখিয়ে মহুয়াকে দ্বিতীয় বউ করে ঘরে আনেন। বছর না ঘুরতেই মহুয়ার গর্ভে আসে নতুন প্রাণের বার্তা। সময় মতো মহুয়া জন্ম দেয় এক ফুটফুটে ছেলে সন্তান। শিশুটির নাম রাখা হয় আরিয়ান। আরিয়ান পৃথিবীতে পা রাখার পর থেকে মহুয়ার জীবনে ঘটে যায় এক আশ্চর্য পরিবর্তন। রিয়ান চৌধুরীর চোখে সে হয়ে ওঠে সবচেয়ে প্রিয় মানুষ। শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ি এমনকি বাড়ির অন্য সদস্যরাও যেন মহুয়ার চারপাশে স্নেহের প্রাচীর গড়ে তোলে। অন্যদিকে বড় বউ দিলরুবা পরপর 3টি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ধীরে ধীরে বাড়ির সবার চোখে তার গুরুত্ব হারিয়ে যায়। বংশে ছেলে না হওয়াটা যেন একমাত্র তার অপরাধ। কখনো তিরস্কার, কখনো অপমান, সবকিছুই চুপচাপ সহ্য করে নেন দিলরুবা। তবুও তিনি থেমে থাকেননি। বুক ভরা কষ্ট আর অশ্রু গোপন রেখে তিনি পরম যত্নে বড় করতে থাকেন তার 3 কন্যা আভা, আলো আর আলিনাকে। রিয়ান চৌধুরী মেয়েদের ভালোবাসতেন, সেটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পর থেকে সে ভালোবাসার গভীরে রয়ে যায় এক অদৃশ্য দূরত্ব। আর সেই দূরত্বেই 3 মেয়ের মনে জন্ম দেয় তীব্র ঘৃণা ও ক্ষোভ। তাদের কাছে রিয়ান চৌধুরী মানেই একজন বিশ্বাসঘাতক পিতা, আর আরিয়ান তাদের চোখে সেই ঘৃণার প্রতীক। মনে মনে তারা সবসময় এটাই ভাবে যে আরিয়ানের কারণে আজ তারা অবহেলিত, অবাঞ্ছিত। রিয়ান চৌধুরী কেবল সফল ব্যবসায়ী নন, তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদও। ক্ষমতা, প্রতিপত্তি আর বংশের মর্যাদা, এই 3টি ছিল তার জীবনের মূল গর্ব। তাই তিনি মনে প্রাণে চেয়েছিলেন একমাত্র পুত্র আরিয়ান একদিন তার উত্তরসূরি হবে, বংশের নাম, সম্মান ও ঐতিহ্য বয়ে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা যেন রিয়ানের স্বপ্নের বিপরীত চিত্র আঁকছিল। ছোটবেলা থেকে আরিয়ান ছিল অস্বাভাবিকভাবে শান্ত, অন্তর্মুখী ও ভীত স্বভাবের ছেলে। সে কারো সঙ্গে মিশতে চাইতো না, কথা বললেও নিচু গলায়, চোখ নিচু করে কথা বলতো। রাজনীতি বা ব্যবসার কথা উঠলেই যেন ওর মুখ শুকিয়ে যেত। বাড়ির বাইরে একটু ফটকার আওয়াজ হলেই ভয় পেয়ে ছুটে আসতো মায়ের কোলে। বৃষ্টির রাতে আকাশে যখন বিজলি চমকায়, তখন সে ঘাবড়ে গিয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে কাঁদতে শুরু করত। রিয়ান চৌধুরীর কাছে এই দৃশ্যগুলো ছিল অসহ্য। তিনি ভাবতে পারতেন না এই ভীতু, দুর্বল ছেলে একদিন কিভাবে তার বংশের ভার বহন করবে, রাজনীতি সামলাবে বা শত শত্রুর মুখোমুখি হবে। আরিয়ানের প্রতিটি আচরণ যেন তার পুরুষত্বের অহংকারে আঘাত করত। তবুও রিয়ান আশায় বুক বাঁধলেন, হয়তো আরো একবার সৃষ্টিকর্তা তাকে পুত্র সন্তান দেবেন। কিন্তু বিধাতার লিখন অন্য, আর কোনো পুত্র নয়। পরপর আরো 2 কন্যা সন্তান জন্ম দিলেন মহুয়া। তাদের নাম রাখা হলো রাহা এবং রিশা। ধীরে ধীরে আরিয়ান প্রাপ্তবয়স্ক হলো। তার বয়স এখন 18। শান্ত ভীতু ছেলেটা এখনো আগের মতোই নরম প্রকৃতির। কিন্তু মা মহুয়ার মনে অন্য চিন্তা। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন এখনই আরিয়ানের বিয়ে দিতে হবে। মহুয়ার যুক্তি ছিল স্পষ্ট, এই বংশে একমাত্র আরিয়ানই উত্তরাধিকারী। যদি ওর কিছু হয়ে যায় তাহলে চৌধুরী বংশের নামই মুছে যাবে। তার আগে আমার কোলে নাতি আসতে হবে, যেভাবেই হোক। রিয়ান চৌধুরী স্ত্রীর সিদ্ধান্তে দ্বিমত করলেন না, বরং তিনিও ঘটক সাহেবকে ডেকে বললেন, আমার ছেলের জন্য এমন মেয়ে চাই যে দেখতে সুন্দরী হবে, শিক্ষিত হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের বংশের মান রাখবে। এরপর শুরু হলো পাত্রী খোঁজার পালা। বিভিন্ন এলাকা, বিভিন্ন পরিবারের মেয়েদের কথা আসতে লাগলো। কেউ ছিল রূপে অতুলনীয়, কিন্তু বংশে মিল নেই। আবার কেউ শিক্ষায়, বংশে, সংস্কারে উপযুক্ত হলেও রূপে যেন কোথাও ঘাটতি দেখা যেত। দিনের পর দিন কেটে গেল, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পেলেন না রিয়ান চৌধুরী। অবশেষে একদিন ঘটক সাহেব সিমরান নামের এক মেয়ের ছবি দেখালেন মহুয়াকে। ছবিটি দেখেই মহুয়ার মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির ছায়া নেমে এলো। ছবিটা হাতে নিয়ে তিনি ধীরে বললেন, এই মেয়েটি হবে আমাদের আরিয়ানের বউ। সিমরানের বয়স মাত্র 15।
কিন্তু তাকে দেখলেই কেউই সেটা বিশ্বাস করবে না। তার গড়ন, মুখের রেখা আর দৃষ্টির ঔজ্জ্বল্যে যেন এক 18 বছরের পরিণত তরুণীকে মনে হয়। সিমরান যেন রূপী গুণে অদ্বিতীয়। তার হাসিতে যেমন মায়া, তেমনি চোখের চাহনিতে এমন এক গভীরতা আছে যা দেখে রাতের চাঁদের আলো যেন লজ্জা পায়। তবে মহুয়া চৌধুরী সিমরানকে শুধু রূপের জন্য বেছে নেননি। মেয়েটি ছিল মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি এবং অদ্ভুত চঞ্চল স্বভাবের। সে কথা বলতেও জানে, পরিস্থিতি সামলাতেও পারে। এই গুণটাই মহুয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তবে সিমরানের জীবনে এক বড় শূন্যতা আছে। সে এতিম। জন্মের পর থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে সে। বাবা মায়ের মুখ কখনো দেখেনি। এই জায়গাটাতে রিয়ান চৌধুরী প্রথমে আপত্তি তুলেছিলেন। বংশের একমাত্র ছেলের বউ হবে এক অনাথ মেয়ে, সমাজ কি মুখে তুলে কথা বলবে না? রিয়ানের কণ্ঠে উদ্বেগের সঙ্গে অহংকারও মিশেছিল, কিন্তু মহুয়া হেসে বলেছিলেন, বংশ মুখে নয়, গুণে টিকে থাকে রিয়ান। এই মেয়ের মধ্যে আমি আমার বংশের ভবিষ্যৎ দেখি। আমার বিশ্বাস এই মেয়েটি পারবে আমার আরিয়ানের জীবনে আলো এনে দিতে। রিয়ান তখনও দ্বিধায় ছিলেন, কিন্তু যখন সিমরানকে এক নজর দেখলেন, সব দ্বিধা যেন মিলিয়ে গেল তার। খুব ধুমধাম করে আরিয়ান আর সিমরানের বিয়ে সম্পন্ন হলো। আলোয় ঝলমল করছিল চৌধুরী বাড়ি। অতিথিদের কোলাহলে মুখর ছিল প্রতিটি কোণা। সিমরানের মুখে ছিল নববধূর লাজ, চোখে কৌতূহলের ঝিলিক। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে আরিয়ানের জন্য লম্বা ঘোমটা টেনে সে অপেক্ষা করতে লাগলো। কিন্তু রাত বাড়তে লাগলো। আরিয়ান আর বাসর ঘরে ঢুকলো না। প্রথমে ভেবেছিল সবাই হয়তো কোনো জরুরি কারণে বাইরে গেছে, কিন্তু সময় গড়ালো। রাত গভীর হলো, তারপর সকালও হলো। তবু আরিয়ান আর বাড়ি ফিরল না। চৌধুরী বাড়িতে তখন শুধু কান্না আর চিৎকার চেঁচামেচি শোনা গেল। রিয়ান চৌধুরী নিজে ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়লেন। সারা দেশ তোলপাড় করেও কোনো খোঁজ মিলল না আরিয়ানের। পত্রিকা, টেলিভিশন, পুলিশ সবখানেই খবর ছড়িয়ে গেল, তবু আরিয়ানের দেখা আর কেউ পেল না। চৌধুরী বাড়িতে নেমে এলেও যেন শোকের ছায়া। রিয়ান চৌধুরী আর মহুয়া প্রতিদিন ছেলের অপেক্ষাতে থাকতেন আর ভাবতেন, নিশ্চয়ই আজকেই তাদের ছেলে ফিরে আসবে। কিন্তু না, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 3 বছর কেটে গেল, তবু আরিয়ান আর ফিরল না। কেউ কেউ মনে করলো ভীতু আরিয়ান বিয়েতে রাজি ছিল না, সেজন্য হয়তো কোথাও পালিয়ে গেছে। কিন্তু মহুয়া চৌধুরী সেই যুক্তিটিকে মানতে পারলেন না। তার রাগ ও দুশ্চিন্তা অন্যদিকে প্রভাবিত হলো। দিলরুবা আর তার 3 কন্যা আভা, আলো, আলিনা এবং তাদের জামাই লিখন, নাসিম আর অর্ক, এরাই নিশ্চয় হিংসার বশবর্তী হয়ে আরিয়ানের সাথে খারাপ কিছু করেছে। এজন্য পুলিশকে ডেকে এনে দিলরুবা এবং তার 3 কন্যা আর জামাইদের থানায় আটক করা হলো। কিন্তু শেষমেশ কোনো প্রমাণ না পাওয়ায় তাদের সবাইকে ছেড়ে দিল পুলিশ। কেউ কেউ আবার সিমরানকেও দোষারোপ করতে শুরু করলো। এই মেয়ে অপয়া, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, এখন বাসর রাতে স্বামীকেও হারালো। এজন্য সবাই চাইল সিমরান যেন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু মহুয়া চৌধুরী একেবারে ভিন্ন পথে এগুলেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আজ থেকে এই সিমরান আমার মেয়ে। সে চৌধুরী বাড়িতে আমার মেয়ের পরিচয় থাকবে। সিমরানের রূপ সৌন্দর্য দিন দিন যেন আরো বেড়ে যাচ্ছিল। তার সৌন্দর্য, সরলতা দেখে আশেপাশের অনেক ছেলেরই নজর পড়ত তার ওপর। কিন্তু সেই নজর কখনোই ভালো ছিল না। বিশেষ করে দিলরুবার ছোট জামাই অর্ক, আলিনার স্বামী। সুযোগ পেলে সে নাকি বিনা কারণে সিমরানের হাত টেনে ধরে, আজে বাজে কথা বলে। একদিন আর সহ্য করতে না পেরে সিমরান রাগের বশবর্তী হয়ে অর্ককে চড় মারে। এজন্য পুরো বাড়ি তোলপাড় শুরু হয়ে যায় এ নিয়ে।
অর্ক তার দোষ স্বীকার করলো না, বরং উল্টো সিমরানকে দোষারোপ করলো। সে আমার পিছু পিছু ঘোরে, আমার সাথে মেলামেশার চেষ্টা করে। এই অভিযোগ শুনে দিলরুবার বাকি 2 মেয়ের স্বামী লিখন আর নাসিম রিয়ান চৌধুরীর কাছে প্রস্তাব দিল, এই মেয়েকে যত দ্রুত সম্ভব চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দিন, না হলে একদিন সে আমাদের নামে মিথ্যা অপবাদ দিবে। সিমরান বারবার বলল, তার কথা কেউ যেন বিশ্বাসই করল না। শুধু একমাত্র মহুয়াই তার পাশে দাঁড়ালো। মহুয়া বুঝতে পারল, যারা কখনো আরিয়ানকে সহ্য করতে পারেনি, আজ তারাই সিমরানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন সিমরানকে আবার বিয়ে দেবেন, আর তাকে সারা জীবনের জন্য চৌধুরী বাড়িতেই রাখবেন। যেহেতু সিমরানের বাবা মা কেউ নেই, এজন্য সিমরানের প্রতি অন্যরকম এক টান অনুভব করেন মহুয়া। মহুয়ার এমন সিদ্ধান্ত কেউ মেনে নিল না। তার নিজের 2 মেয়ে রাহা আর রিশাও সিমরানকে হিংসা করে। তারা মনে করে মহুয়া চৌধুরী তাদের থেকে সিমরানকেই বেশি ভালোবাসেন। এই জন্য তারা চাইল না সিমরান এই বাড়িতে থাকুক। সবার মতো তারাও বলল, সিমরানকে বিয়ে দিয়ে দ্রুত চৌধুরী বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মহুয়া দৃঢ়, তার বাকি 2 মেয়ের মতোই তিনি সিমরানকে নিজের কাছে নিরাপদে রাখতে চান। এ নিয়ে পরিবারের সবাই, রাহা, রিশা, দিলরুবা, আভা, আলো, আলিনা সবাই একত্রিত হয়ে প্রচন্ড ঝগড়া শুরু করলো মহুয়ার সাথে। সবার একই অভিযোগ, এই মেয়েটি কি কারণে চৌধুরী বাড়িতে থাকবে, কোন অধিকারে আমাদের পরিবারে থাকবে। সিমরান দাঁড়িয়ে শুধু দেখছিল এসব। তার চোখের পানি যেন অঝরে পড়তে লাগলো। তার যে কিছু বলার ছিল না, সে কাকে বিচার দেবে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তাই তার ভাগ্যকে এমন অসহায় আর নির্মম ভাবে গড়েছেন। সিমরানকে কাঁদতে দেখে জেরিন ওকে জড়িয়ে ধরে বলল, ভাবি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দেখে নিও, একদিন তুমি হবে চৌধুরী বাড়ির একমাত্র শাসনকর্তা। সিমরান জেরিনের এমন সান্ত্বনা শুনে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরো জোরে হু হু করে কাঁদতে লাগলো। এই চৌধুরী বাড়িতে একমাত্র জেরিনই হলো সিমরানের বেস্ট ফ্রেন্ড। তারা 2 জন সবসময় একসাথে থাকে, একে অপরের মনের কথা শেয়ার করে। জেরিন হলো রিয়ান চৌধুরীর বড় বোন, জেসমিন চৌধুরীর মেয়ে। জেসমিন বিয়ের পর থেকেই তার স্বামী আরাফাতের সঙ্গে চৌধুরী বাড়িতেই থাকে। জেসমিনের বড় ছেলের নাম জিসান, যে আরিয়ানের থেকে 2 বছরের বড় এবং এখনো অবিবাহিত। তার অবিবাহিত থাকার কারণটা বাড়ির কেউ জানে না, জানে শুধু জিসানের নিজের মন। জিসান মনে মনে সিমরানকে অনেক ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসা সে কোনোদিন মুখে বলতে পারেনি। সিমরান যেহেতু আরিয়ানের বউ, প্রতিবার জেসমিন চৌধুরী যখন তার বিয়ের জন্য নতুন কোনো প্রস্তাব নিয়ে আসে, জিসান হেসে বলে, মা সময় হয়নি এখনো। আসলে সিমরান ব্যতীত অন্য কোনো মেয়েকে তার চোখে ধরে না, যেন পৃথিবীতে শুধু সিমরানই একমাত্র নারী, যাকে দেখলেই তার বুকের ভেতরটা হঠাৎ ধক করে ওঠে। রাতে একা ঘরে বসে জিসান প্রায়ই ভাবে, আমি যাকে ভালোবাসি সে আমার নয়। এটা জানা সত্ত্বেও কেন তাকে এক নজর দেখার জন্য আমার এ অবুঝ মনটা ছটফট করে। কেন আমার মন বুঝতে চেষ্টাই করে না যে সে অন্য কারো বউ। সিমরানের কথা মনে হতেই জিসানের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ে। মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, যদি কখনো তুমি জানতে পারতে তোমার প্রতি এই নীরব ভালোবাসার ভার কতটা গভীর, তাহলে হয়তো সবকিছু ছুঁড়ে ফেলে পাগলের মতো ছুটে চলে আসতে আমার কাছে। সকাল সকাল পুরো চৌধুরী বাড়িতে নেমে এলো অজানা এক শোকের ছায়া। কারো মুখে কোনো কথা নেই, বাতাসে যেন ভার হয়ে আছে। কারণ চৌধুরী পরিবারের প্রাণ ভোমরা রিয়ান চৌধুরী হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন। যে মেয়েরা রিয়ান চৌধুরীকে একসময় 2 চোখে দেখতে পারত না, আজ তারাই একে অপরের গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। দ্বিতীয় বিয়ের পর
রিয়ানের প্রতি দিলরুবার মনে যত ঘৃণা জন্মেছিল, আজ সেই ঘৃণার বিন্দুমাত্র নেই। মনের কোথাও যেন সব হিম হয়ে গেছে, রয়েছে শুধু নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসার এক তীব্র ব্যথা। তবে সবচেয়ে বেশি কাঁদছে মহুয়া। ভীষণ ভেঙে পড়েছেন তিনি। আজ দু চোখে যেন কেবল অন্ধকার দেখছেন, কারণ এতদিন রিয়ান চৌধুরী ছিল তার সোনার ডিম পাড়া রাজহাঁস। রিয়ানের মন জয় করে চৌধুরী বাড়ির সমস্ত ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন তিনি। মহুয়া যা বলতেন রিয়ান তাই করতেন। বলতে গেলে রিয়ান চৌধুরী ছিলেন কেবল নামমাত্র এবারের কর্তা, আসলে সমস্ত কিছুই সামলাতো মহুয়া। কিন্তু আজ সবকিছু যেন এক মুহূর্তে ধসে পড়েছে। একমাত্র ছেলে আরিয়ান তো বহু আগেই নিরুদ্দেশ, কোথায় আছে কেউ জানে না। দুই মেয়ে রাহা আর রিশা, যাদের এখনো চৌধুরী পরিবার সামলানোর মতো বয়স হয়নি। কি হবে এখন মহুয়ার? এসব ভেবে তিনি যেন আরো বেশি করে কাঁদতে লাগলেন। রিয়ান চৌধুরী একাধারে রাজনীতি, ব্যবসা বাণিজ্য আর সমাজের যাবতীয় দিক সামলে নিয়েছিলেন। পুরো এলাকার দেখভাল, বিচার সালিশ সবকিছুতে শেষ ভরসা ছিলেন তিনি। তার বাবা ইশাক চৌধুরী টানা 5 বছর সংসদ সদস্য ছিলেন। জনপ্রিয়তা এতটাই ছিল যে রিয়ান চৌধুরীও সেই জনপ্রিয়তার উত্তরাধিকার বহন করেছেন নিখুঁতভাবে। তিনিও একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন, তারপর ধীরে ধীরে রাজনীতি থেকে অবসরে যান। তার মনের গভীরে একটাই স্বপ্ন ছিল, ছেলের হাত ধরে আবার নতুন করে রাজনীতিতে ফিরে আসবেন, চৌধুরী পরিবারের পতাকা আরো একবার উঁচু করবেন। কিন্তু সে স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। আজ সবকিছু থেকে চিরতরে অবসর নিলেন তিনি। চৌধুরী বাড়ির বিশাল প্রাঙ্গণে এখন নিথর পড়ে আছে রিয়ান চৌধুরীর দেহ, সাদা কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায়। চৌধুরী বাড়ির ছাদে এখনো কালো পতাকা উঠছে, নিঃশব্দে ভারী বাতাসে দুলে উঠছে তার প্রান্ত। বাড়ির ভেতর থেকে বাইরে সবখানি শোকের ছায়া, কারো মুখে হাসি নেই, রান্নাঘরের ধোয়া পর্যন্ত থেমে গেছে যেন। তবু এই নীরবতার মাঝেও কান পাতলি শোনা যায় চাপা গুঞ্জন, কান্নার ফাঁকে ফাঁকে ফিসফাসের শব্দ। এখন চৌধুরী পরিবারের দায়িত্ব কে নেবে? কয়েকদিন পরে চৌধুরী বাড়ির বিশাল প্রাঙ্গণে বসানো হলো এক সভা। বাড়ির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। একজন নির্দিষ্ট অভিভাবক ছাড়া তো এই চৌধুরী পরিবার টিকতে পারে না। সবার সম্মতিতে দিলরুবার জামাই লিখন, নাসিম আর অর্ক মিলে সিদ্ধান্ত নিল, রিয়ান চৌধুরীর অনুপস্থিতিতে তারাই এখন থেকে সবকিছু সামলাবে। এই সিদ্ধান্ত শোনা মাত্রই মহুয়া যেন আগুন হয়ে উঠলেন। চোখ লাল করে চিৎকার করে বললেন, আমার মেয়েরা কি বানে ভেসে এসেছে? আভা, আলো আর আলিনা যতটুকু অধিকার আছে, ঠিক ততটুকুই অধিকার আমার রাহা আর রিশারও। প্রাঙ্গণে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। তারপর রিয়ান চৌধুরীর বিশ্বস্ত সহচর তারেক জামান গলা খাকারে দিয়ে বললেন, মহুয়া বেগম, ওরা তো মেয়ে মানুষ, তার ওপর বয়সও কম, এত বড় দায়িত্ব ওরা কিভাবে নেবে? ওরা উপযুক্ত হলে অবশ্যই অধিকার পাবে, তবে এখনই সব হাতে তুলে দেওয়া সম্ভব নয়। মহুয়া আর কিছু বলতে পারল না, কণ্ঠ যেন শুকিয়ে গেল, চোখের জলও আটকে গেল কোথাও। যে মহুয়া একসময় চৌধুরী বাড়ির প্রতিটি সিদ্ধান্তে শেষ কথা বলতেন, আজ তিনি যেন এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেলেন। রিয়ান চৌধুরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ক্ষমতা দাপটও যেন মাটির সঙ্গে মিশে গেল। এজন্যই তো বলে, ক্ষমতা কখনো চিরকাল একজনের হাতে থাকে না। এ এক নীরব উত্তরাধিকার, যা সময়ের স্রোতে ভেসে এক এক সময় এক একজনের হাতে ট্রান্সফার হয়। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে দিলেন রিয়ান চৌধুরীর আরেক বিশ্বস্ত সহচর কাউসার হোসেন। গম্ভীর কণ্ঠে তিনি বলে উঠলেন, এই চৌধুরী বাড়িতে বাইরের ছেলেরা কোনো রাজত্ব করতে পারবে না। রাজত্ব করলে করবে রিয়ান চৌধুরীর আপন বোন জেসমিন চৌধুরী। চৌধুরী বংশের প্রকৃত উত্তরাধিকারী সেই, কারণ এই ব্যবসা, রাজনীতি আর সম্পদ সবকিছু ইশাক চৌধুরীর।
ইশাক চৌধুরীর মৃত্যুর পর এই উত্তরাধিকার সমানভাবে ভাগ হয়েছে রিয়ান চৌধুরী ও জেসমিন চৌধুরীর মাঝে। এখন যেহেতু রিয়ান চৌধুরী নেই, তার অবর্তমানে এই সাম্রাজ্যের দায়িত্ব থাকবে জেসমিন চৌধুরীর হাতে। তিনি যাকে দায়িত্ব দেবেন সেই হবে চৌধুরীর বাড়ির প্রকৃত কর্তা। এইভাবেই ধীরে ধীরে চৌধুরী পরিবারের মূল কর্তা হয়ে উঠল জেসমিন চৌধুরীর ছেলে জিসান। এখন সমস্ত ব্যবসা, জমি জমা, এমনকি রাজনৈতিক যোগাযোগও সামলায় সেই। জিসানের দৃঢ় সিদ্ধান্ত আর হিসেবি মস্তিষ্কের সামনে কেউ সহজে দাঁড়াতে পারে না। তার বাবা আরাফাত সাহেবও ছেলের পাশে আছেন, সব বিষয়ে নীরব সমর্থন দিচ্ছেন, যেন পর্দার আড়ালের এক অদৃশ্য চালক। ক্ষমতা হারিয়ে মহুয়া যেন পাগলের মতো হয়ে গিয়েছেন। নিজের হাতে সবকিছু সামলেছেন একসময়, কিন্তু আজ চোখের সামনে সবকিছু চলে গেছে জিসানের হাতে। তার অবস্থান এখন দিলরুবার মতোই, নামমাত্র স্বরূপ, কিন্তু কোনো বাস্তব শক্তি নেই। এটা মানতে মহুয়া নারাজ। তার মনে শুধু একটাই ভাবনা, কিভাবে আবার ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব, কিভাবে আগের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব। এই একচেটিয়া পরিকল্পনা নিয়েই মহুয়া সিদ্ধান্ত নিলেন তার বড় মেয়ে রাহার সঙ্গে জিসানের বিয়ে দেবেন। কিন্তু মহুয়ার পরিকল্পনায় বাধা এলো। জিসান রাজি হলো না। মহুয়া ভীষণভাবে চমকে গেলেন। তারপর বললেন, ঠিক আছে, তাহলে রিশাকে বিয়ে করো। কিন্তু জিসান তখনও রাজি হলো না। মহুয়ার চোখে ক্ষমতা ধরে রাখার আশাটা যেন এবার কমে যেতে লাগলো। হৃদয়টা ভেঙে পড়ল। এভাবে তার দীর্ঘ পরিকল্পনা, যা এতদিন চিন্তা ভাবনার কৌশলে সাজানো হয়েছিল, তা অপরিণত রয়ে যাবে। হঠাৎ জিসান বলে উঠল, আমি সিমরানকে বিয়ে করতে চাই। মহুয়া যেন একটু অবাক হলেন না জিসানের এমন কথায়। চোখে তার নেমে এলো এক অদ্ভুত শান্তি, মুখে হালকা একটি হাসি, আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। মহুয়া ভাবল, সিমরানকে কেন্দ্র করে আবারও চৌধুরী পরিবারের মূল খেলোয়াড় হবেন তিনি। এদিকে জিসান সিমরানকে বিয়ে করবে শুনে চৌধুরী বাড়ির সবাই একরকম ক্ষেপে গেল। জেসমিন চৌধুরী তো রাগে ছটফট করে উঠে জিসানের গালে কয়েকটা চড়ও মেরে ফেললেন। তিনি জিসানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে উঠলেন। ক্ষমতা পেয়েছিস মানে যা ইচ্ছা তাই আবদার করবি? ভুলে যাস না জিসান, তোর মা এখনো বেঁচে আছে। আমি চাইলে তোকে এখনই চৌধুরী বাড়ির সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারি। জিসান তা শুনে বলল, আমি এই রাজত্ব ছাড়তে রাজি আম্মু। চাই না আমার এই চৌধুরী পরিবারের দায়িত্ব। আমি শুধু সিমরানকে চাই। আমি আজ ক্ষমতা পেয়েছি দেখে সিমরানকে বিয়ে করতে চাচ্ছি না। আমি অনেক আগে থেকে ওকে পছন্দ করি, কিন্তু তোমাদের কাউকে বলতে পারিনি। আমি জানি তোমরা কেউ রাজি হবে না। জেসমিন চৌধুরী এবার আরো বেশি রাগান্বিত হলেন। উচ্চস্বরে বললেন, কিভাবে রাজি হব? সিমরান তো ছোট ভাইয়ের বউ। দুনিয়ায় এত মেয়ে থাকতে তুই অন্যজনের বউকে কেন বিয়ে করবি? জিসান তা শুনে বলল, ছিল সে একসময় অন্যজনের বউ, এখন নয়। তাছাড়া আরিয়ানের সাথে সে এক রাতও একসাথে থাকিনি। তারপরও কেন তোমাদের এত আপত্তি? আরিয়ান যখন ফিরে আসবে তখন কি করবি? জিসান তখন উচ্চস্বরে বলে উঠল, সে বেঁচে নেই, ও মারা গেছে। বেঁচে থাকলে এতদিনে সে ঠিক বাড়ি ফিরত। জিসানের এমন কথা শুনে জেসমিন চৌধুরী বেশ অবাক হলেন। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন জিসানের দিকে, আর ভাবতে লাগলেন তার ছেলে এতটা নিশ্চয়তা দিয়ে বলছে কিভাবে। আরিয়ান তো এখনো নিখোঁজ, তার লাশও তো মেলেনি। জিসান অনেক বুঝিয়ে সবাইকে রাজি করাতে পারলেও সিমরানকে কেউ রাজি করাতে পারল না। কারণ সিমরান এখনো আরিয়ানকে মনে প্রাণে স্বামী হিসেবে মানে। আরিয়ানকে সিমরান কখনো দেখেওনি। তারপরও অদ্ভুত রকমের এক টান সে অনুভব করে আরিয়ানের প্রতি। মহুয়া অনেক বোঝানোর পরও যখন সিমরান রাজি হচ্ছিল না, তখন মহুয়া ভীষণ বিগড়ে যায় সিমরানের প্রতি। তার ওপর অনেক রাগান্বিত হয়।
তাকে নানা রকম কথা শোনাতে থাকে। তবুও কোনো কাজ হলো না। মহু এর জন্য সিমরানকে এবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, যখন তোর পাশে কেউ ছিল না, এই মহুয়া তখন তোর পাশে ছিল। যখন তোকে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, তখনও এই মহুয়া সবার বিরুদ্ধে গিয়ে তোকে এই বাড়িতেই থাকতে দিয়েছে। আর আজও আমি তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আজ না হয় কাল আবার তোকে সবাই বাহির করে দেবে এই চৌধুরী পরিবার থেকে। আমার তো আর আগের মতো ক্ষমতা নেই, তোকে বাহির করে দিলেও কিছুই বলতে পারবো না। কারণ আজ আমি নিজেই রাহা আর রিশার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছি। সিমরান কিছু বলল না, সে শুধু কাঁদতেই আছে। মহু এবার সিমরানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুই আমার মেয়ের মতো, তোর তো বাবা মা ভাই কেউ নেই। বাড়ি থেকে বের করে দিলে কই যাবি তুই? কই থাকবি? আর জিসানের সাথে বিয়ে হলে তুই তো রাজত্ব করতে পারবি রে এই চৌধুরী বাড়িতে। তুই কি চাস না তোর সুন্দর একটা সংসার হোক? তুই আরিয়ানের আশায় আর থাকিস না আর। ও মনে হয় চিরদিনের জন্য হারিয়ে গেছে রে, বেঁচে থাকলে ঠিক ফিরতো। এই বলে মহুয়া হু হু করে কাঁদতে লাগলো। তিনি আজও বললেন, জিসানের সাথে তোর বিয়ে হলে আমরাও একটু ভালো থাকতে পারবো। কেউ আমাদের বড় কথা বলতেও পারবে না। আর যদি বলে, তুই প্রতিবাদ করবি। তুই কি চাস না আমি, রাহা, রিশা ভালোভাবে থাকি এই বাড়িতে? সিমরান আর কি বলবে? সে তার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। নামাজে বসে কেঁদে কেঁদে বলল, আল্লাহ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। সিমরান আর জিসানের বিয়ের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হলো জেরিন। সে তো বিশ্বাসই করতে পারছে না সিমরান এখন থেকে তার ভাইয়ের বউ হয়ে থাকবে এই বাড়িতে। জেরিন এই ভেবে খুশি হলো যে এখন আর কেউ সিমরানকে এই চৌধুরী বাড়ি থেকে বের হতে বলবে না। আসলে জেরিন ভীষণ পছন্দ করে সিমরানকে। সিমরানের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। আর যে সিমরানের মনে আঘাত দিয়ে কথা বলে, তার সাথে জেরিন কখনোই কথা বলে না। সে যেন আজীবনের জন্য জেরিনের শত্রু হয়ে যায়। অন্যদিকে রাহা আর রিশা কিছুতেই স্থির থাকতে পারছে না। তাদের মনে হলো জিসান তাদের দুই বোনকে অপমান করেছে এভাবে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। এমনিতেই তারা সিমরানকে দেখতে পারে না, তার ওপর যখন শুনল জিসান তাদের সঙ্গে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সিমরানকে বিয়ে করতে চাইছে, আরও যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারা মনে মনে ভাবতে লাগলো, এই সিমরান এক এক করে তাদের সব কেড়ে নিচ্ছে। না, আর না, আর আমরা চুপ থাকবো না। এজন্য দুই বোন ঠিক করলো জিসানের সাথে কিছুতেই তারা সিমরানের বিয়ে হতে দেবে না। দুই বোন পরিকল্পনা করলো সিমরানকে তারা আর বাঁচতেই দেবে না। এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য গায়েব করে দেবে। তারা এমন ছক আঁকলো যাতে সবাই ভাবে সিমরান আত্মহত্যা করেছে। এজন্য দুই বোন প্ল্যান করলো সিমরানকে চৌধুরী বাড়ির ৮ নম্বর কক্ষে ডাকবে। সচরাচর এই কক্ষে কেউ যায় না। তার কারণ হলো এই কক্ষটা আরিয়ানের ছিল। আরিয়ান নিখোঁজ হওয়ার পর থেকে কক্ষটি তালাবদ্ধ, আর ওই কক্ষের চাবি থাকে শুধুমাত্র মহুয়ার কাছে। দুই বোন সেই চাবি চুরি করলো। রাহা তালা খুলে রুমের ভিতর প্রবেশ করলো, আর রিশা সিমরানকে ডাকতে গেল। রিশা সিমরানের কাছে গিয়ে বলল, ভাবি, চলো না, আজ একটু ভাইয়ার রুমে গিয়ে গল্প করি। 2 দিন পর তো জিসান ভাইয়ার বউ হচ্ছ, আর তখন তো ভাইয়া রুমে যাবে না। সিমরান রিশার এমন কথা শুনে ভীষণ মন খারাপ করলো। তার এরকম কথা শুনে অনেক কষ্ট লাগে, কারণ সে আজীবন আরিয়ানের বউ হয়েই থাকতে চায়। রিশা তখন বলল, আরে ভাবি, কাঁদছো কেন? এমনি ফান করলাম। যাবে না কেন ওই রুমে? 100 বার যাবে। চলো এখন, আমরা আজ অনেক গল্প করব। এই বলে রিশা টানতে লাগলো সিমরানকে। সিমরান তখন বলল, তুমি যাও।
আমি একটু পরে আসছি। ঠিক আছে, তবে দেরি যেন করো না, আমরা বেশিক্ষণ থাকবো না কিন্তু। ঠিক আছে। রিশা তখন একাই চলে গেল। রিশা চলে যাওয়ার মিনিট দশেক পরই সিমরান চলে এলো আরিয়ানের রুমে, কিন্তু রুমে এসে দেখে তালা লাগানো। সেজন্য সে ভাবলো রিশা আর রাহা মনে হয় তালা লাগিয়ে বের হয়েছে। এজন্য সিমরান নিজের রুমে আবার ফিরে এলো। কিন্তু কিছুক্ষণ পরেই মহুয়া পুরো বাড়িতে হইচই শুরু করে দিল। রাহা আর রিশাকে কোথাও খুঁজে পাচ্ছেন না তিনি। সবাই অবাক হয়ে গেল। রাহা আর রিশা আবার কই গেল? বাড়ির প্রতিটি কোণ চষে ফেলা হলো, কিন্তু তাদের আর দেখা মিলল না। সিমরানও বুঝতে পারল না কিছু। মাথার ভেতর তখন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে তো তারা দুই বোন ডেকেছিল আরিয়ানের রুমে, কিন্তু তালা লাগিয়ে তখন কই চলে গিয়েছিল? তাহলে কোনো বিপদ হলো না তো আবার? এমনিতেই চৌধুরী বাড়িতে একের পর এক বিপদ লেগেই আছে। বিপদ যেন পিছুই ছাড়ছে না এই পরিবারের। একটার পর একটা অঘটন যেন শিকল বেঁধে ঝুলে আছে এই বাড়ির গায়ে। রাহা আর রিশা দুই বোন একসাথে আত্মহত্যা করেছে। যে দুইজন নিজেরাই সিমরানকে মারার পরিকল্পনা করেছিল, তারা হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? কি এমন ঘটলো যে তারা নিজেরাই মৃত্যুকে বেছে নিল? বাহিরের লোকজন তার চৌধুরী বাড়ির ভিতরের খবর জানে না। তারা শুধু বলছে কিসের দুঃখ ছিল ওদের? ধন সম্পদ, সুখ সমৃদ্ধি, কিসেরই বা অভাব ছিল চৌধুরী পরিবারের? তাহলে এমন ঘৃণিত কাজ তারা কেন করবে? কেউ বলছে ওরা মানসিক চাপ সামলাতে পারেনি, কেউ বলছে প্রেমে ব্যর্থতা, আর কেউ কেউ বলছে না, এটা আত্মহত্যা নয়, কেউ খুন করেছে তাদের আর আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। রাহা রিশার এভাবে একসাথে মৃত্যুতে আজ পুরো চৌধুরী বাড়ি স্তব্ধ। দেয়ালের প্রতিটি ইট যেন নীরবে শোক গেয়ে উঠছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু কান্না জমে থাকা আকাশের মতো ভারী হয়ে আছে পরিবেশটা। মহুয়া চৌধুরী আজ সম্পূর্ণ ভেঙে পড়েছেন। যে নারী একসময় এ বাড়ির প্রধান দায়িত্বে ছিলেন, আজ তিনি কেবল একটা নীরব ছায়া হয়ে গেছেন। প্রতিবারই তিনি প্রতিবাদ করেছেন অন্যায়ের, অশান্তির, অভিশাপের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু প্রতিবারই ভাগ্য যেন আরো নির্মমভাবে তার জীবনের প্রতিটি প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে। ছেলেকে হারালেন, একসময় সেই শোক কাটিয়ে উঠলেন। তিনি ভেবেছিলেন এটাই তার জীবনের শেষ আঘাত, কিন্তু হারালেন স্বামীকে। এবার দুই মেয়ের প্রাণহীন মুখ দেখে তার বুকের ভেতরটা যেন পাথর হয়ে গেল। যার প্রিয়জন একে একে নিঃশেষ হয়ে যায়, তার মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। মহুয়া শুধু জানালার পাশে বসে আছেন, নিশ্চুপ, চোখে নেই জল, তবু যেন বৃষ্টি ঝরছে অন্তরে। কারণ কাদারও তো একটা সীমা আছে, আর আজ সেই সীমাটুকু পেরিয়ে গেছেন তিনি। ঘন্টা দুয়েক পরে পুলিশ চলে আসতেই আর চুপ করে থাকতে পারল না মহুয়া। একে একে সবার নামে নালিশ করা শুরু করলো সে। একবার দিলরুবাকে টেনে এনে দেখাচ্ছে, তো আরেকবার দিলরুবার মেয়েদের দোষ দিচ্ছে, আবার কখনো দিলরুবা জামাইদের দিকে আঙুল তুলছে। মহুয়া শুধু চিৎকার করে বলতে লাগলো, এরাই আমার মেয়েদের খুন করে ঝুলিয়ে রেখেছে, আমার ছেলেকে গুম করেছে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখে রক্তচাপা ক্ষোভ। বারবার হাত তুলে চেঁচিয়ে উঠছে মহুয়া, ও রাহা, ও রিশা, কই তোরা মা, ফিরে আয় মা। চৌধুরী বাড়ির আঙিনায় কেউ আর শব্দ করতে পারছে না। মহুয়াকে এবার আর থামানো যাচ্ছে না কোনো মতেই। তার কণ্ঠ ভেদ করে ছড়িয়ে পড়ছে বুক ফাটা কান্না, একজন মায়ের সন্তান হারানোর হাহাকার, যার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে পুরো চৌধুরী বাড়িটাকে। সিমরান কাঁদতে কাঁদতে এগিয়ে এসে মহুয়াকে জড়িয়ে ধরল। মহুয়াকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা যে তার জানা নেই, তবুও কাপা হাতে মহুয়ার মাথাটা টেনে নিল নিজের বুকে। মা, কেঁদো না, কেঁদো না দয়া করে। তুমি কাঁদলে আমি ঠিক থাকতে পারি না। মা,
আসলে সিমরান মহুয়াকে তার মা মনে করে। জন্মদাত্রী মা বাবার মতো যে অন্যকে এমন মায়া করতে পারে, এমন আগলে রাখতে পারে, তা সে কোনোদিন জানতো না। মহুয়া যেন তার জীবনে ফিরে আসা এক ধূমকেতুর আলো, যিনি হঠাৎ করে এসে অন্ধকার জীবনে জ্বেলে দিয়েছেন ভালোবাসার প্রদীপ। মহুয়ার স্নেহে, মায়ায় আর নির্ভরতায় সিমরান ভুলে গিয়েছিল নিজের মা বাবা হারানোর কষ্ট। মহুয়ার চোখের জল সিমরানের কাঁধে পড়ছিল, আর সিমরানের চোখের জল মিশে যাচ্ছিল মহুয়ার কপালে। দুজন মানুষ একে অপরের বুকে জড়িয়ে নিঃশব্দে কাঁদছিল নিজেদের হারানো পৃথিবীর জন্য। পুলিশ এবার সিমরানকে জেরা করতে লাগলো। আপনি নাকি সবার আগে বলেছিলেন ওই রুমে দেখো সবাই। আপনি কিভাবে জানলেন ওরা দুই বোন ওই রুমে আছে? মিথ্যা না বলে প্রথম থেকে সব সত্যি কথা বলা শুরু করুন। পুলিশের এমন কড়া প্রশ্ন শুনে সিমরান ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার ঠোঁট শুকিয়ে গেল, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই জিসান এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, সিমরান, তুমি কি অপরাধী? এভাবে ভয় পাচ্ছ কেন? সব সত্যি কথা বলে দাও। অপরাধীরা ভয় পায়, কিন্তু নিরপরাধীরা কখনো ভয় পায় না, বুঝলে? সিমরান জিসানের কথার জেরে কিছুটা নির্ভয় হয়ে বলল, স্যার, বিকেলবেলা আমি আমার রুমে বসে উপন্যাস পড়ছিলাম। রিশা আমাকে ডাকতে এসেছিল, তখন বলেছিল, ভাবি চলো আজ আরিয়ান ভাইয়ার রুমে বসে তুমি, আমি আর রাহা আপু গল্প করব অনেক। আমি বলেছিলাম কিছুক্ষণ পরে আসছি। রিশা আমার কথা শুনে চলে গিয়েছিল একা। সেই রুমে আমি আসলে উপন্যাসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পড়ছিলাম, এজন্য শেষ না করে উঠতে মন চাইছিল না। তবে 10 মিনিট পরে সেখানে আমি গিয়েছিলাম। তখন সে 8 নম্বর রুমে তালা দেওয়া ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার আসতে দেরি হয়েছে দেখে ওরা দুই বোন রুমে তালা দিয়ে চলে গেছে। সেজন্য আমি আমার নিজের রুমে ফিরে আসি, আবার উপন্যাসের বাকি পাঠটুকু পড়া শুরু করি। সন্ধ্যার সময় যখন আমার শাশুড়ি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন দুই বোনকে, কিন্তু পাচ্ছিলেন না কোথাও তাদের, তখন আমি ওনাকে সবকিছু খুলে বললাম। সেই মুহূর্তে উনি অবাক হয়ে বললেন, রিশা আর রাহা তো ওই ঘরের চাবি নিয়ে যায়নি আমার কাছ থেকে। পুলিশ এবার মহুয়াকে জেরা করতে লাগলো। আপনার মেয়েরা তাহলে ওই 8 নম্বর রুমের চাবি পেল কিভাবে? চাবি তো আপনার কাছেই থাকতো। মহুয়া কেঁপে কেঁপে বলল, সেটা জানি না স্যার, চাবি আমার হেফাজতেই থাকে সব সময়। আমি সিমরানের কথা শুনে আলমারি খুলে দেখি চাবি যেখানে রেখেছিলাম সেখানেই আছে। তারপর সেই চাবি বের করে 8 নম্বর রুমের তালা খুলি। রুম খুলে দেখি মহুয়ার কণ্ঠ এবার থেমে গেল, চোখে জল জমে উঠল। খুলতেই দেখি আমার দুই মেয়েই ঝুলে আছে ফ্যানের সাথে। বলতে বলতে মহুয়া আবার ভেঙে পড়ল, অঝরে কাঁদতে লাগলো। ঠিক তখনই ইন্সপেক্টর রফিক তার কনস্টেবল হারুনের দিকে তাকিয়ে বলল, কিছু একটা ঘাপলা আছে হারুন। এটা আত্মহত্যা মনে হচ্ছে না, খুনই মনে হচ্ছে। যা হয়েছে তা ওই 10 মিনিটের মধ্যেই হয়েছে। ইন্সপেক্টর রফিক এবার পুরো চৌধুরী বাড়ি ঘুরে দেখতে লাগলেন। তিনি ভাবছিলেন, এটা যদি খুন হয় অবশ্যই অপরাধীর কোনো চিহ্ন পাওয়া যাবে, কিন্তু চোখে যা পড়ল তাতে কোনো ইঙ্গিতই মিলল না। চৌধুরী বাড়ির বিশাল বড় বড় রুমগুলো পুরনো আমলের, রং করা, চকচকে ঝকঝকে, এমন ভাবে সাজানো যে কেউ বুঝতেই পারবে না এই বাড়ি ইশাক চৌধুরীর দাদার আমলের। বড় দরজা, নকশা করা জানালা, প্রাচীন সিঁড়ি, সবকিছুতে ইতিহাসের ছোঁয়া আছে। ইন্সপেক্টর এবার জিশানকে ডাকলেন কাছে। তারপর বললেন, আপনি তো এখন পুরো বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন। জি স্যার। বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি? জিশান নিচু মুখ করে বলল, নেই স্যার। ইন্সপেক্টর রফিক তখন কণ্ঠে ধমক মিশিয়ে বললেন, এত বড় বাড়ি,
আর তাতে কোনো সিসিটিভি নেই? ফাজলামি করো মিয়া। আপনারা নামি দামি লোক, ব্যবসা বাণিজ্য করেন, একসময় রাজনীতিও করত এই চৌধুরী পরিবার। আপনাদের শত্রু অগণিত, তারপরও নিজের ফ্যামিলির লোকদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই। স্যার, প্রয়োজন হয়নি দেখে লাগাইনি, কিন্তু এখন যে হারে একের পর এক অঘটন ঘটছে, এখন মনে হয় লাগাতেই হবে। আজই সিসিটিভি ক্যামেরা সেট করবে এই বাড়িতে। ইন্সপেক্টর রফিক জিসানকে গভীর নজরে দেখে নিলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু যদি বাড়ির মধ্যেই থাকে তাহলে সিসিটিভি লাগিয়েও কাজ হবে না। জিসান সাহেব, মহুয়া হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, এখন আর সিসিটিভি লাগিয়ে কি হবে জিসান? আমার তো সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই রইল না। কি হবে বেঁচে থেকে? এই জীবনই আর রাখবো না আমি। এই বলে মহুয়া পাগলের মতো ছুটে কোথায় যেন যেতে লাগলো। দিলরুবা, জেরিন, সিমরান আর কয়েকজন আত্মীয় মিলে দৌড়ে গিয়ে মহুয়াকে আটকালো, জোর করে ধরে বাড়ির মধ্যে নিয়ে এসে বিছানায় বসালো। মহুয়া তখনও কাঁদছে, বুক চাপড়ে বলছে, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ। পুলিশ তৎক্ষণাৎ সবাইকে নির্দেশ দিল, ওনাকে চোখে চোখে রাখবেন, এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাবেন না, না হলে আবার কোনো বিপদ ঘটতে পারে। তারপর ইন্সপেক্টর রফিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চোখের সামনে একে একে সন্তানদের হারানোর যন্ত্রণাটা অনেক বেশি অসহনীয়, বুক চিরে যায় প্রতিটি মুহূর্তে। সেই ব্যথা শুধু গভীর নয়, তা যেন এক অমোচনীয় দাগ হয়ে রয়ে যায় হৃদয়ের গভীরে। আসলে ইন্সপেক্টর রফিকও একসময় একই ব্যথা অনুভব করেছেন। এক ছেলে, এক মেয়ে আর বউকে হারানোর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ গাড়ি উল্টে খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেল। একে একে 3টি লাশ তার চোখের সামনেই দাফন করা হয়। ইন্সপেক্টর রফিক এবার ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, রাহা আর রিশার লাশ এখন পোস্টমর্টেমে পাঠাতে হবে। রিপোর্ট এলে বোঝা যাবে এটা আত্মহত্যা না খুন। 1 মাস পেরিয়ে গেল, চৌধুরী বাড়ির শোক যেন এখনো কমেনি। এই সময় জিসান জেসমিন চৌধুরীর কাছে গিয়ে বলল, মা, আমার আর সিমরানের বিয়ে কবে হবে? জেসমিন চৌধুরী তখন হুঙ্কার দিয়ে উঠলেন, ছি জিসান, তুই কি মানুষ নাকি অন্য কিছু? বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আর তুই তোর বিয়ে নিয়ে পড়ে আছিস? জিসান জেসমিন চৌধুরীর কথা শুনে চিৎকার মেরে উঠল, এতই যখন শোক পালন করার ইচ্ছা, তাহলে না খেয়ে না ঘুমিয়ে গাছতলায় গিয়ে শোক পালন করো সবাই। বিলাসবহুল রুমের বিলাসবহুল খাটে এসি চালু রেখে ঘুমিয়ে দিনরাত পেট ভরে খেয়ে গিলে কিসের শোক পালন? জেসমিন চৌধুরী রাগে বিছানা থেকে উঠে জিসানের গালে সজোরে 2টা চর বসিয়ে দিয়ে রুম থেকে চলে গেলেন। জিসান তখন চিল্লে বলল, এতদিন বিয়ে করি না কেন, বিয়ে করি না কেন? সারাদিন শুধু গান পারতো সবাই, আর আজ যখন নিজেই বিয়ে করতে চাচ্ছি তখন সবাই এমন আচরণ করছে, মনে হয় দুনিয়ায় আর কেউ কোনোদিন বিয়ে করেনি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাহা আর রিশা আত্মহত্যাই করেছে। না তাদের সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়েছে, না শরীরে কোনো আঘাত আছে। এই কারণে পুলিশ আর কেসটি নিয়ে এগুলো না। তবে মহুয়ার ভাই মুহিব তালুকদার 2 ভাগ্নির মৃত্যুকে যেন আত্মহত্যা মানতেই পারছেন না। তিনি কেসটি নিয়ে নতুন করে লড়তে চাইলেন, কিন্তু যথাযথ কোনো প্রমাণ না থাকার কারণে কেসটি এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেল। জিসান এবার পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা চালু করলো। যে হারে একের পর এক অঘটন ঘটেছে, তার সঙ্গে না জানি কোন দিন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এজন্য আগে ভাগে সাবধান হওয়া উচিত তারও তো এ বাড়িতে অনেক শত্রু আছে। চৌধুরী বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক এখন সে, অন্যদিকে বাকি অর্ধেক সম্পত্তি মহুয়া দিলরুবার ছেলে মেয়েদের।
কিন্তু এখন যেহেতু মহুয়ার আর কোনো সন্তান নেই, সে আর কোনো বড় অংশ পাবে না। পুরো সম্পত্তির ভোগ দখল এখন দিলরুবা ও তার মেয়ের হাতে। এত কিছু দেখে সবাই ধীরে ধীরে অনুমান করতে লাগলো, হয়তো দিলরুবার জামাইরা রাহা আর রিশাকে খুন করেছে। না হলে এই দুই বোনকে হত্যা করে আর কার লাভ হবে? লাভ ছাড়া তো কেউ কাউকে বিনা কারণে খুন করবে না। মহুয়ার রূপ ও সৌন্দর্যের অর্ধেকই হারিয়ে গিয়েছিল রিয়ান চৌধুরীর মৃত্যুর পর, আর এখন দুই মেয়েকে হারিয়ে রূপ সৌন্দর্য বলতে কিছুই নাই তার। তিনি প্রায় পাগলের মতো হয়ে গেছেন। না কারো সাথে কথা বলেন, না হাসেন, না কাঁদেন, চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকেন সারাক্ষণ। তবে সিমরান নিজ দায়িত্বে মহুয়ার সেবা করতে লাগলো, গোসল করানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু। একদিন সিমরান মহুয়াকে ভাত খেয়ে দিচ্ছিল, হঠাৎ রুমে প্রবেশ করলো জিসান। জিসানকে দেখে সিমরান দ্রুত লম্বা একটা ঘোমটা টেনে নিল। আগে জিসানকে ভাসুর হিসেবে ভীষণ শ্রদ্ধার চোখে দেখতো সিমরান, কিন্তু ওকে এখন বিয়ে করতে চাওয়ার পর থেকে আর কেন জানি জিসানকে তার ভালো লাগে না। তাই সিমরান তড়িঘড়ি করে মহুয়াকে খাওয়ানো শেষ করলো। খাওয়ানো শেষ করে মহুয়ার মুখ মুছে তাকে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে রুম থেকে বের হতে ধরলে জিসান বলল, সিমরান, আমি আর দেরি করতে চাই না, তোমার মতামত জানতে চাই। সিমরান না তাকে বলল, আমি বরাবরের মতোই আজও বলছি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি দয়া করে অন্য মেয়ে খুঁজুন। জিসান কোনো কথা বলল না, সে চলে যেতে চাইছিল। ঠিক তখনই মহুয়া হঠাৎ করে বলে উঠল, জিসান, তুই বিয়ের আয়োজন শুরু কর। সিমরানকে রাজি করানোর দায়িত্ব আমার। জিসান চমকে ওঠে, দৌড় দিয়ে গিয়ে মহুয়ার হাত ধরে বলল, মামি, তুমি কি সুস্থ মস্তিষ্কে বলছো? তুমি ভালো হয়েছ? ঠিক আছো এখন? মহুয়া নির্বিকার মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি সজ্ঞানে সমস্তিষ্কেই বলছি। সিমরানের সঙ্গে তোর বিয়ে হবেই। তারপর মহুয়া নিজের মনে একা একা বিড়বিড় করে বলতে লাগলো, আমার অনেক হিসাব বাকি আছে দিলরুবার সঙ্গে। আমি ওদের সবাইকে এক এক করে খুন করব, কাউকে বাঁচতে দেব না। ওরা আমাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে। ভেবেছিল আমার বাচ্চাদের খুন করে আমাকে সর্বস্ব হারা করে দেবে। ওরা হয়তো জানে না মহুয়া হাঁটতে শেখেনি। আমার নিজস্ব সন্তান নেই তো কি হয়েছে, আমার একজন সিমরান আছে। সিমরান এবার ধীরে এগিয়ে এসে মহুয়ার সামনে বসলো, কণ্ঠটা কাঁপছিল, তবুও নিজেকে সামলে বলল, মা, তুমি এখন অসুস্থ, প্লিজ মা, এসব সিদ্ধান্ত এখন নিও না। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর না হয় সিদ্ধান্ত নিও। মহুয়া সিমরানের হাতটা শক্ত করে ধরে রাখলো, চোখে যেন হাজারো অজানা যন্ত্রণা ও ঝড়। ধীরে ধীরে বলল, আজ আমি তোর নিজের মা হয়ে বলছি সিমরান, জিসানকে বিয়ে কর। তুই অনেক ভালো থাকবি মা। আমি জানি জিসান তোকে রানী করে রাখবে। ওর চোখে আমি তোর প্রতি অগণিত ভালোবাসা দেখেছি। একটু থেমে মহুয়া দীর্ঘশ্বাস ফেললেন, আমার এই একটুকু অনুরোধ রাখ শুধু মা, আর কোনো দিন তোকে কোনো ব্যাপারে আদেশ দিব না। এটাই আমার শেষ কথা। সিমরান মহুয়ার কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। তার মাথার ঘুমটা কখন সরে গেছে সে খেয়ালই করল না। জিসান চুপচাপ তাকিয়ে রইল আর প্রথমবার দেখল সিমরানের খোলা ঘন কালো লম্বা চুলগুলোর দিকে। আর জিসান নতুন করে আরেকবার সিমরানের প্রেমে পড়ে গেল। ওকে ভোলা আর কখনোই সম্ভব নয় যেন। খুশিতে জিসান আর সারা রাত ঘুমাতে পারল না, কারণ আগামীকালই যে তার বিয়ে। সিমরানকে সে সারা জীবনের জন্য পেতে যাচ্ছে, আর সিমরানকে লুকিয়ে দেখতে হবে না, নিজের চোখের সামনে থাকবে তার মনের মানুষ। নিজের বিছানায় নিজের চোখের সামনে তার প্রিয় মানুষকে দেখার অনুভূতি অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা করা যায় না। অন্যদিকে সিমরান তার রুমে বসে ডুকরে ডুকরে কাঁদছে।
তার বেস্ট ফ্রেন্ড জেরিন সিমরানের বিয়ের কথা শুনে খুশি হলো। সিমরানের কান্না দেখে তার নিজেরও মনে হচ্ছে এই বিয়েটা যেন কখনো না হয়, কারণ মনের শান্তি বড় শান্তি। যদি মন কোনো মানুষকে না টানে, জোর করে সেই মানুষকে সেখানে বসানো যায় না। অন্যদিকে জেসমিন চৌধুরী ও আরাফাত সাহেব হা হুতাশ করে বসে আছেন। তারা বুঝতে পারছে না জিসান সিমরানের মধ্যে কি এমন দেখলো যে তার চোখ আর মন শুধু তাকেই চাচ্ছে। অথচ ওর চেয়ে অনেক সুন্দর, অনেক যোগ্য মেয়েকে জিসানের জন্য তারা আগে থেকে চয়েস করেছিল। তবু জিসান তাদের উপেক্ষা করে কেবল সিমরানের প্রতি আকৃষ্ট। সকাল থেকে চৌধুরী বাড়িতে সাজ সাজ রব শুরু হলো। বাহিরের কোনো অতিথি ডাকলো না জিসান, শুধু পরিবারের সদস্যদের নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। তবু কোনো কিছুর ঘাটতি রাখা হয়নি। অনেকদিন পর এ বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। স্মৃতিতে এখনো জলজল করছে আরিয়ানের জাঁকজমকপূর্ণ বিয়ের দিন। আর আজ সেই স্মৃতি যেন নতুন করে জীবন পেয়েছে। মহুয়াকে আজ ভীষণ উৎফুল্ল দেখাচ্ছিল। মনে হচ্ছিল তারই মেয়ের বিয়ে হচ্ছে। রাহার রিসার শোক কিছুটা কাটিয়ে মহুয়ার হাসি খুশি মুখ দেখে সিমরানও ভীষণ খুশি। দিলরুবা তার মেয়ে আর জামাইও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলো। তবে কারো মুখে দেখা যাচ্ছিল না খুশি। ওরা কেউই চাচ্ছিল না এই বিয়েটা হোক। সিমরানকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তারা যে কত কৌশল রপ্ত করেছে, আজ কোনো কৌশলই কাজে লাগলো না। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। সিমরানকে জেরিন সাজিয়ে দিচ্ছে। খুব আহামরি সাজনা, যতটুকু সাজলে নতুন বিয়ের মতো লাগে ঠিক ততটুকুই। লাল শাড়ি, সোনালি পাড়ে জমকালো কাজ, ম্যাচিং সোনালি কালারের ব্লাউজ, বড় একটা খোপা, তাতে লাল টকটকে গোলাপ, লম্বা একটা সিঁথির মাঝখানে টিকলি, গলায় হার, কানে ঝুমকো, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। সিমরানের মুখের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার ঠোঁটের নিচে ডান পাশের কুচকুচে তিলটা। এই তিলটার জন্যই তাকে আরো বেশি মায়াবী লাগে। সিমরানকে এত সুন্দর লাগছিল যে জেরিন বারবার থুতু ছিটিয়ে দিচ্ছিল আর বলছিল কারো নজর যেন না লাগে। সিমরানের চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। জেরিন টিস্যু পেপার দিয়ে সেগুলো মুছিয়ে দিচ্ছে আর বলছে, কেঁদে নে আজ যত পারিস। আজ কিছু বলবো না আমি, তবে বিয়ের পর যদি একদিন কাঁদিস তখন কিন্তু আমার ভাইরে আমি ছাড়বো না, ওকে আমি খুন করে ফেলবো। সিমরান তখন হঠাৎ জেরিনের গলা জড়িয়ে ধরল আর এক ঝটকায় কেঁদে উঠল বুক ফেটে। তার কণ্ঠ কেঁপে উঠছিল ভয়, অসহায়তা আর একটা অজানা আতঙ্কে। আমি নিজেই তো খুন হয়ে যাচ্ছি জেরিন, দয়া করে বাঁচিয়ে দে আমাকে, কিছু একটা কর বান্ধবী। জেরিন স্তব্ধ হয়ে গেল। সিমরানের কাপা হাতগুলো শক্ত করে নিজের হাতে নিল, কিন্তু কিছু বলার মতো কথা খুঁজে পেল না। সিমরান কান্নার ফাঁকে আবার বলল, তুই তো আমার একমাত্র দুঃখের সঙ্গী, আমার একমাত্র ভরসা। তাহলে আজ এই বিপদের মধ্যে আমায় ফেলে যাচ্ছিস কেন? কেন বাঁচিয়ে নিচ্ছিস না আমায়? জেরিনের মুখে হঠাৎ একটা মুচকি হাসি ফুটে উঠল। চোখে যেন ঝিলিক খেল এক অদ্ভুত রহস্যের। অন্যদিকে সিমরান কাঁদছে, থামাতেই পারছে না ওর চোখের পানি। বিয়ে বাড়ির কোলাহলের মাঝে হঠাৎ করে এক অদ্ভুত লোকের আগমন ঘটল। জট ধরানো, বড় বড় এলোমেলো চুল, ঘন মোচ, ঝাঁকড়া দাড়ি, মুখটা যেন চেনাই দায়। গায়ে ছেঁড়া ফাটা বিশ্রী পোশাক, শরীর জুড়ে ধুলো ময়লা, আর এমন এক দুর্গন্ধ যেন বহুদিন গোসল করেনি সে। লোকটিকে দেখে সবাই ভিক্ষুক ভেবে চিৎকার চেঁচামেচি শুরু করলো। কেউ কেউ আবার তাকে তাড়িয়ে দিত, এগিয়ে গেল। কিন্তু লোকটির দিকে ভালো করে তাকাতে তারা মনের চোখ ছানা বড় হয়ে গেল। পরক্ষণেই তিনি বুক চাপড়ে চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, এ কি অলৌকিক কাণ্ড! কে এসেছে? সবাই এসে দেখো। তারা মন হলো এ চৌধুরী বাড়ির বিশ্বস্ত এক সহচরী, যে চৌধুরী বাড়ির সকল সদস্যদের রান্না বান্নার দায়িত্বে আছেন।
তার নির্দেশনায় বাবুর্চিরা রোজ রান্না করে। যেহেতু অনেকগুলো সদস্য এ বাড়িতে, সেজন্য বাবুর্চি ছাড়া রান্না করা সম্ভব হয় না। তারামনের হঠাৎ এমন চিৎকারে গোটা বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে গেল। সবাই যখন হতভম্ব হয়ে একে অন্যের মুখ চাওয়াচাই করছে, ঠিক তখনই দৌড়ে বেরিয়ে এলো জামিল। জামিল চৌধুরী বাড়ির আরেক বিশ্বস্ত সহচর। বাড়ির বাজার করা, অতিথি আপ্যায়ন, নানা কাজের দেখাশোনা সবকিছুতেই তার জুরি মেলা ভার। লোকটার দিকে একবার ভালো করে তাকাতেই জামিলের মুখের রং ফিকে হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার চোখ বড় বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপছে অবিশ্বাসে। এই যে, এ কথাটুকু বলেই জামিল ছুটে গেল ভেতরের দিকে। চাচি, চাচি, তাড়াতাড়ি আসেন, একটু দেখেন তো কে এসেছে। মহুয়া তখন জানালার ধারে বসেছিল, চোখের কোণে জমে থাকা জল আঙুলের পেছন দিক দিয়ে মুছতে মুছতে তাকিয়েছিল দূর আকাশের দিকে। জামিলের কণ্ঠে অস্থিরতা শুনেই মহুয়ার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তার হাত থেমে গেল জানালার গ্রিলে, গলায় যেন হঠাৎ কাটা গেঁথে গেল। কে কে এসেছে? জামিল তখন হাঁপাতে হাঁপাতে বলল, আরিয়ান ভাইয়ের মতো মনে হচ্ছে লোকটাকে। আরিয়ান শব্দটা মহুয়ার ঠোঁট ফসকে বেরিয়ে গেল, চোখে অঝোর বিস্ময়। পরক্ষণে আর কিছু না ভেবে ছুটে গেল বাইরে। পাগলের মতো দৌড়ে এসে লোকটার সামনে দাঁড়াতে বুকের ভেতরটা হু হু করে উঠল। কোথায় আমার সোনা ছেলে, কোথায়? মহুয়া ছেলেটার মুখ দুহাতে ধরে কাঁপা কাঁপা আঙুলে ছুঁয়ে দেখতে লাগলো। এ তো আমার আরিয়ান। কোথায় ছিলি বাবা এতদিন? কোথায় ছিলি তুই? এক মুহূর্তের মধ্যেই সে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল। অপেক্ষার পাহাড় ভেঙে যেন সব কান্না একসাথে উতলে উঠল তার ভেতর থেকে। কিন্তু ছেলেটা নিশ্চুপ, তার চোখে কোনো চিনে নেওয়ার আলো নেই। সে ধীরে ধীরে মহুয়ার বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মহুয়ার গলা শুকিয়ে গেল। বাবা, আমাকে চিনতে পারছিস না? আমি তোর আম্মি, মহুয়া। তবুও কোনো সাড়া নেই। আরিয়ান স্থির চোখে তাকিয়ে রইল, এক অচেনা মুখের মতো, যাকে সে কোনোদিন দেখেনি। মহুয়া কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, ঠোঁট ফাঁক করে চিৎকার করে উঠল, জামিল, দ্রুত ডাক্তার নিয়ে আয়, 1 সেকেন্ড দেরি করিস না। জামিল কিছু না বলে এক দৌড়ে ছুটে গেল বাইরে। সিমরানের কানেও গেল কথাটা যে আরিয়ান ফিরে এসেছে। সিমরান শোনা মাত্র বধূর সাজে ছুটে চলে আসলো বাইরে, আর দূর থেকে দেখতে লাগলো আরিয়ানকে। তার পুরো শরীর কেঁপে উঠল অদ্ভুত এক শিহরণে, বুক দুরু দুরু করে কাঁপছে। হৃদয়ের স্পন্দন যেন তার রাগিনীতে বাধা পড়েছে। সে কাছে আসার সাহস পাচ্ছিল না, মনে হচ্ছিল কেউ তার 2 পা বেঁধে রেখেছে। মহুয়া সিমরানকে ওভাবে দাঁড়িয়ে থাকা দেখে ওর হাত টেনে ধরে আরিয়ানের সামনে নিয়ে এসে বলল, বাবা, তোর বউ সিমরান, ওকে না দেখতেই তো হারিয়ে গিয়েছিলি, দেখ তোর বউকে এক নজর। সিমরান আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। স্বামীকে এক নজর দেখার যে ভীষণ ইচ্ছা ছিল তার, কিন্তু সত্যি যে তাকে কখনো এভাবে দেখতে পারবে এটা তার কল্পনারও বাইরে ছিল। সিমরান আরিয়ানকে একটু ছুঁয়ে দেখতে চাইল, কিন্তু আরিয়ান সাথে সাথে দূরে সরে গেল। মহুয়া তখন কাঁদতে কাঁদতে বলল, ওর মনে হয় স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, এজন্যই কাউকে চিনছে না, আবার ধরতেও দিচ্ছে না। হঠাৎ সিমরানের হাত ধরে ফুঁফিয়ে উঠল মহুয়া, তুই ঠিক ছিলি মা, তুই তো সবসময় বলতিস একদিন না একদিন সে ফিরবেই, আর আমি ওর বোকা মা বুঝতেই পারিনি। আমার ছেলে এখনো বেঁচে আছে, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে জিসানের সঙ্গে বিয়ের জন্য অনেক জোরাজোরি করেছিলাম। সিমরান চোখ মুছে ধীরে বলল, আল্লাহ যা করে ভালোই করে মা। এই বলে সিমরান আর মহুয়া একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাদের কান্নার শব্দে পুরো উঠোন যেন ভারী হয়ে উঠল। আরিয়ান দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল শুধু। আরিয়ান কোথায় ছিল এতদিন? আর যদি সত্যিই তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে থাকে, তাহলে সে চৌধুরী বাড়ির পথ
আজ খুঁজে পেল কিভাবে? প্রশ্নগুলো একের পর এক ঘুরপাক খাচ্ছিল বাড়ির সবার মনে। সবাই বলা বলি করতে লাগলো, ও কি সত্যি আরিয়ান নাকি? কেউ বাক্যটা শেষ করলো না, কিন্তু সবার চোখে ভয় আর সন্দেহের ছায়া স্পষ্ট। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যেন ভূত দেখার মতো চমকে উঠল, কারণ সবাই গল্প শুনেছে আরিয়ান নামে রিয়ান চৌধুরীর এক ছেলে ছিল, যে বিয়ের রাতেই নিখোঁজ হয়েছিল। কেউ তাকে আর খুঁজে পায়নি। মহুয়া এসব ভাবতে চায় না। তার কাছে আরিয়ান ফিরে এসেছে, এটাই অনেক। সে শুধু চায় ছেলেটাকে বুকের ভেতর জড়িয়ে ধরে রাখতে, যেন আর কখনো তাকে হারাতে না হয়। আজ মহুয়ার চোখের জল যেন থামছে না, কিন্তু সে কান্নার মাঝেও এক অদ্ভুত শান্তি ফুটে উঠেছে। 5 বছরের অপেক্ষার অবসান যেন আজ এক মুহূর্তে হয়ে গেল মহুয়ার। জিসান যখন শুনলো আরিয়ান ফিরে এসেছে, তার শরীর যেন হিম হয়ে গেল। ভয় আর ঘামে ভিজে উঠল প্রতিটি অঙ্গ। সে ভাবতেও পারেনি আরিয়ান কোনোদিন ফিরবে, কিন্তু ফিরল কিভাবে? আরিয়ান তো সেদিন মারা গিয়েছিল। নিজের চোখে দেখেছিল সে আরিয়ান নিথর হয়ে পড়ে আছে। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? না না, এটা হতে পারে না, হতে পারে না। জিসান হঠাৎ নিজের চুল মুঠো করে ধরল। মুখ বিকৃত হয়ে গেল আতঙ্কে। তারপর পাগলের মতো চিৎকার করে উঠল, সরে যাও সবাই, কেউ কাছে এসো না, সরো বলছি। জেসমিন চৌধুরী আর জেরিন ছুটে এলো জিসানের দিকে, কিন্তু তাদের দেখি সে আরো উন্মত্ত হয়ে উঠল। এসো না কেউ, সরো সবাই, কেউ আমার সামনে আসবে না। জেসমিন চৌধুরী জিসানের এমন আচরণ দেখে বলল, বারবার বলেছিলাম সিমরান বিবাহিত, ওকে বিয়ে করতে যাস না। আরিয়ান ফিরে এলে অনেক বড় ধাক্কা খাবি, শুনলি না তুই? এখন কিরকম লাগছে? জেরিন তখন ওর মাকে বলল, আম্মু, এখন আর ভাইয়াকে কথা শোনাও না, দেখতেই তো পারছ ও মানসিকভাবে ভেঙে পড়েছে। জিসান একা একা বিড়বিড় করতে লাগলো। কেমন যেন পাগলের মতো করছিল সে। কথা ঠিক মতো বের হচ্ছে না, চোখে ভয়ের আলো, হাত কাঁপছে। জেসমিন চৌধুরী ছেলের এই অবস্থা দেখে ভয় পেতে লাগলো। জিসানের লক্ষণ তার কাছে স্বাভাবিক মনে হলো না। জেসমিন চৌধুরী তখন আরাফাত চৌধুরীকে বলল, দ্রুত ডাক্তার ডাকো, দ্রুত। জিসানকে স্বাভাবিক মনে হচ্ছে না। আরাফাত সাহেব শোনা মাত্র নিজেই দৌড়ে চলে গেলেন ডাক্তার ডাকতে। আরিয়ানকে গোসল করিয়ে, দাড়ি মোছ কেটে, চুল কেটে পরিষ্কার করে, পরিপাটি ড্রেস পরিয়ে তার রুমে নেওয়া হলো। সে কিছুতেই নিজের শরীর ধরতে দিচ্ছিল না কাউকে, কিন্তু বাড়ির সকল ছেলেরা এক প্রকার জোরাজোরি করেই তাকে পরিষ্কার করে দিল। তাকে আর এখন অচেনা কোনো পাগল লোকের মতো লাগছিল না। আরিয়ানের শরীরে কিছুটা পরিবর্তন এসেছে। 5 বছর আগে সে ছিল রোগা, পাতলা, ধবধবে ফর্সা এক 18 বছরের তরুণ, কিন্তু 5 বছর পর তার শরীর কিছুটা মোটা হয়ে গেছে। গায়ের রং ফর্সা থেকে লাল ফর্সা হয়ে গেছে। তরুণ বয়স থেকে যুবক বয়সে প্রবেশ করায় যেন এক শক্তিশালী শরীর গঠিত হয়েছে তার। ডাক্তার আরিয়ানকে ভালোভাবে পরীক্ষা করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর মুখে বললেন, আমি কোনো শারীরিক অসুখ ধরতে পারছি না, সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছে। তবে তিনি সামান্য বিরতি নিয়ে বললেন, যেহেতু বাড়ির কারোর সাথে কথা বলছে না, কাউকে চিনতে পারছে না, তাতে মনে হচ্ছে হয়তো ব্রেনে কোনো আঘাত পেয়েছে। কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। ডাক্তার আরো বললেন, আপনারা ওকে কাল আমার চেম্বারে নিয়ে আসবেন, কিছু টেস্ট করাতে হবে। মহুয়া বলল, ঠিক আছে ডাক্তার সাহেব। সিমরান শুধু আরিয়ানের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এখন আর কেউ তাকে অপয়া বলে গালিগালাজ করতে পারবে না, আর কেউ তাকে বিয়ে করতেও চাইবে না। এবার পাড়ার ছেলেরাও বিরক্ত করা থেমিয়ে দেবে। কিন্তু একটা কথা ভেবে মনটা আবার ভীষণ অস্থির হয়ে উঠছে, আরিয়ান কবে সুস্থ হবে?
কবে তার বউয়ের প্রতি আগ্রহ দেখাবে, কবে তার সাথে কথা বলবে, হাসবে, তাকে জড়িয়ে ধরে ভালোবাসবে। এলাকাবাসীর উপচে পড়া ভিড় এখন পুরো চৌধুরী বাড়ি জুড়ে। সবাই দলে দলে ছুটে এসেছে আরিয়ানকে দেখার জন্য। শুধু আরিয়ানই নয়, জিসানকেও দেখছে মানুষজন। লোকজন কানাঘুষা করতে লাগলো, কি হতো আজ যদি জিসানের সাথে সিমরানের বিয়ে হতো। আবার কেউ বলছে ভীষণ তাড়াহুড়ো উঠেছিল এই সিমরানের, স্বামী বেঁচে থাকতেই আরেক বেটার লগে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। আর কেউ কেউ নিঃশব্দে বলে উঠছে শুধু শুধু জিসানের জীবনটা নষ্ট করে দিল সবাই মিলে। সবাই ভেবেছে জিসান পাগল হয়ে গেছে সিমরানকে বিয়ে করতে না পারায়, কিন্তু কেউ তো জানে না আসল ঘটনা কি। জিসান কেন এমন হলো সেটা শুধু সে নিজেই জানে। বাড়িতে এত লোকের হইচই দেখে চৌধুরী বাড়ির বড় মেয়ে আভা চিৎকার করে উঠল, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, তা আপনাদের এত ভিড় জমানোর কি দরকার, সরে যাও সবাই। আভার সাথে তাল মিলিয়ে তার মেজ বোন আলো সবাইকে ভিড় কমাতে বলল। তবে ছোট বোন আলিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে অস্থির হয়ে গালে হাত দিয়ে চারপাশ তাকাচ্ছিল। আলিনা বরাবরই শান্ত প্রকৃতির মেয়ে, তবে আভা আর আলো মোটেও শান্ত নয়। তারা রিয়ান চৌধুরীর মতো কর্কশ স্বভাব পেয়েছে। আর আলিনা হয়েছে মা দিলরুবার মতো। দিলরুবা ভীষণ শান্ত স্বভাবের, অন্যায়ের প্রতিবাদ কখনোই করতে পারে না, শুধু মুখ বুজে সব সহ্য করে আর নিঃশব্দে দেখে যায়। যখন রিয়ান চৌধুরী মহুয়াকে বিয়ে করে আনলো, তখন তার বাবা মা রাগ করে তাদের সাথে নিতে এসেছিলেন। এমনকি রিয়ান চৌধুরীর সাথে ডিভোর্সের কথাও উঠেছিল, কিন্তু দিলরুবা রিয়ান চৌধুরীকে ডিভোর্স দিতে চায়নি। তিনি বলেছিলেন, আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আমি আমার 3 মেয়েকে নিয়ে এই চৌধুরী বাড়িতেই থাকতে চাই, কারণ চৌধুরী বাড়ির সাথে আমার বহু বছরের সম্পর্ক। মাত্র 10 বছরে দিলরুবার বিয়ে হয় রিয়ান চৌধুরীর সঙ্গে। রিয়ান চৌধুরীর বয়স তখন মাত্র 15। বলতে গেলে ভালো লাগা, ভালোবাসা সব রিয়ান চৌধুরীর কাছ থেকে শিখেছে দিলরুবা। রিয়ান চৌধুরী মারা যাওয়ায় আজও তিনি কাঁদেন, অথচ রিয়ান চৌধুরী তাকে অনেক বড় আঘাত দিয়েছেন। দিলরুবা আরিয়ানকে দেখার জন্য ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। আরিয়ান একবার নিঃশব্দে দিলরুবার দিকে তাকালো। দিলরুবা তার পাশে বসে জিজ্ঞেস করলো, বাবা আরিয়ান কেমন আছিস? চিনতে পারছিস তোর বড় আম্মিকে? এই বলে আরিয়ানের চুলগুলো বুলিয়ে দিল। আরিয়ান কিছু না বলে শুধু অন্যদিকে মুখ ঘুরালো। মহুয়া তখন বলল, বাহিরের মানুষ আমার ছেলের আশেপাশে আসবে না কেউ, আর কাউকে বিশ্বাস করতে চাই না আমি। আমার ছেলের ওপর যে সবার খারাপ নজর ছিল তা আমি ভালো করেই জানি। দিলরুবা মহুয়ার কথায় কিছুই মনে করলো না, কারণ মহুয়া এমনই, সবসময় ভাবতে থাকে দিলরুবা আরিয়ানের ক্ষতি চায়। আরিয়ান যে নিরুদ্দেশ হয়েছিল তার জন্য মহুয়া সারাক্ষণ গালমন্দ করেছে দিলরুবাকে। তবুও দিলরুবা কখনো প্রতিবাদ করেনি। তবে দিলরুবার সাথে আরিয়ানের ভালো একটা সম্পর্ক ছিল। মহুয়া নিষেধ করলো। অনেক সময় আরিয়ান লুকিয়ে লুকিয়ে দেখা করতো দিলরুবার সাথে। রাত 12টা বাজতেই চৌধুরী বাড়িতে ছড়িয়ে থাকা হট্টগোলের কোলাহল ধীরে ধীরে থেমে গেল। না হলে এতক্ষণ মানুষের গিজ গিজ আর চিৎকার চেঁচামেচি যেন চারপাশে বাতাসের সঙ্গে মিলেমিশে এক অজানা অস্থিরতা সৃষ্টি করছিল। সিমরান এখনো তার বধূর সাজে আছে। এখন পর্যন্ত তার সাজ পরিবর্তন করার সুযোগও হয়নি। আরিয়ান আসার পর থেকে সে এক মুহূর্তের জন্য অন্য কোথাও যায়নি। আরিয়ানের কখন কি লাগবে সেটা সিমরানই তদারকি করতে লাগলো। এখন আরিয়ানের রুমে শুধুমাত্র মহুয়া আর সিমরানই আছে। হঠাৎ মহুয়া বলল, সিমরান তোর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আয়। সারাদিন তো কিছু মুখেও দিলি না। আমি আছি আরিয়ানের সাথে। সিমরান মহুয়ার কথা শুনে ড্রেস চেঞ্জ করতে চলে গেল।
সুতি খয়েরি কালারের কালো পাড়ালা শাড়ি পরল সে, সাথে ম্যাচিং কালো ব্লাউজ। সিমরান শাড়ি পরতে খুব ভালোবাসে, প্রায় সময় সে শাড়ি পরে থাকে। আজও শাড়ি পরেছে, কারণ স্বামী এতদিন পর বাড়ি এসেছে। লম্বা ঘন কালো চুলগুলো একটু খুলে দিল আজ। সদা মানুষের ভিড়ে কখনো চুল খোলার সুযোগ পায় না সে। সিমরান রুমে প্রবেশ করতেই দেখলো মহুয়া নেই। আরিয়ান একাই শুয়ে আছে বিছানায়, চোখ দুটো রুমের ছাদে চেয়ে আছে। সিমরানকে দেখে হঠাৎ আরিয়ান কেমন করে যেন তাকালো। সিমরান আরিয়ানকে এভাবে তাকানো দেখে পিছন ফিরে চাইল লজ্জায়, কারণ এই প্রথমবার আরিয়ান তার দিকে তাকিয়েছে। সে দ্রুত রুম থেকে বের হতে ধরলে হঠাৎ কেউ তার শাড়ির আঁচল টেনে ধরল। সিমরান পিছন ফিরে দেখে আরিয়ান সেই আগের মতো করেই শুয়ে আছে বিছানায়, আর তার দিকে দেখছে। বিছানা থেকে সিমরানের দূরত্ব অনেকখানি। আরিয়ান বিছানা থেকে কখনোই তার আঁচল টেনে ধরতে পারবে না। সিমরানের মনে তখন নানা রকম চিন্তা আসতে লাগলো। এই ঘরে তো রাহা আর রিশা আত্মহত্যা করেছিল, তাহলে কি? না, সে ভাবতে পারছে না কিছু। হঠাৎ সিমরানের কোনো একটা ভয়াবহ ধারণা মাথায় ভেসে আসতেই চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠল সে। তার চিৎকারে পুরো বাড়ির মানুষ মুহূর্তের মধ্যে জড়ো হলো রুমে। কিন্তু সিমরান এতটাই ভয় আর এতটাই আতঙ্কিত যে চোখ খোলারও সাহস পাচ্ছে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।